বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, বিভব শক্তি ও গতিশক্তির রাশিমালা বের করেছিলাম। গতিশক্তি ও বিভব শক্তির রাশিমালা বের করেছিলাম এবং ওই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে ওই দুইটা সমীকরণ দিয়েই আমরা নতুন আরো দুই একটা অঙ্ক করব। একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 500 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির 2/1 বা অর্ধেক হবে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির 2/1 বা অর্ধেক হবে। অঙ্কটা আমি আরেকবার রিপিট করতেছি। 500 মিটার উঁচু থেকে একটা বস্তুকে এভাবে ছেড়ে দেওয়া হলো। খেয়াল করো, যেই জায়গা থেকে আমরা ছেড়ে দিব এই জায়গায় বস্তুর গতিশক্তি 0। এই জায়গায় বস্তুর গতিশক্তি 0, কিন্তু ভূপৃষ্ঠ থেকে এটার উচ্চতার জন্য এই জায়গায় তার বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। যখন আমরা ছেড়ে দিলে এটা নিচের দিকে পড়তে থাকবে, এটার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। বেগের মান যত বাড়বে গতিশক্তি ততই বাড়বে। কেন এই কথা বলতেছেন আপনি? এর কারণ হলো ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই বেগের মান যত বেশি হয় গতিশক্তি তত বেশি হয়। একইভাবে যদি ইপি এর মানটা দেখি, ইপি ইকুয়াল টু mgh, ইপি ইকুয়াল টু mgh, এই সমীকরণ থেকে দেখা যায় ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বেশি হয় বিভব শক্তির মান ততই বেশি হয়। কারণ h বাড়লে ইপিও বাড়বে, আবার v বাড়লে ইকে এর মানও বৃদ্ধি পাবে। এইবার প্রশ্নটা আরেকবার বলি। একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 500 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, মানে এটাকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকা অবস্থায়, মনে করো উপর থেকে নিচের দিকে নামলো, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকা অবস্থায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে বা 2/1 হবে, এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এইবার দেখি অঙ্কটা কিভাবে করা যায়। প্রথমে তোমরা একবার দেখে নিবা, আমি যেটা বুঝাচ্ছি সেটা একবার দেখে নিবা, তারপর অঙ্ক করবা। আমি চিত্রটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করো এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে 500 মিটার উঁচুতে আছে। কয় মিটার উঁচুতে আছে? ভূপৃষ্ঠ থেকে বস্তুটার উচ্চতা হলো 500 মিটার। আমি ধরলাম এটা হলো h, ধরতে পারি। ভূপৃষ্ঠ থেকে এই বস্তুটা আছে হলো 500 মিটার উঁচুতে, এই উচ্চতাকে আমি ধরলাম h। যখন এটাকে পড়তে দেওয়া হবে আমরা ধরে নিব এই জায়গায় আসার পরে এই বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসার পরে আমাদের এই শর্ত ফিল আপ করবে। শর্তটা কি? বিভব শক্তি গতি শক্তির 2/1 হবে, এটা হলো শর্ত। আমরা সব অঙ্কের জন্য এই একটাই চিত্র আঁকবো, যত অঙ্ক আছে। এবার একটু খেয়াল করো, যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতাটা হয় x, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতাটা বি বিন্দুর যে উচ্চতা সেটাকে ধরলাম আমরা x, তাহলে আমাকে বলো এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা কত হবে?
h মাইনাস x কত হবে h মাইনাস x কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক আরেকবার বলি ভূপৃষ্ঠ থেকে এই বস্তুর উচ্চতা হলো h আমি ধরলাম মাঝে একটা বিন্দু b ভূপৃষ্ঠ থেকে b বিন্দুর উচ্চতা ধরলাম আমি x কি ধরলাম আর a বিন্দু থেকে b বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বটাকে বললাম h মাইনাস x এইবার আমরা জানি EP equal to mgx এটা কি তোমরা জানো না তোমরা যেটা জানো সেটা হলো EP equal to mgh এটা জানো তোমরা মনে রাখতে হবে অঙ্ক শুধু মুখস্থ কিছু জিনিস দিয়ে হবে না এই h টা হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এই h টা কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এই জায়গায় ভূপৃষ্ঠ থেকে b বিন্দুর উচ্চতা কত x এই জন্য আমি এখানে h না লিখে কি লিখলাম mgx কি লিখলাম mgx এইবার b বিন্দুতে গতি শক্তি এটা ছিল বিভব শক্তি এবার হলো গতি শক্তি ek equal to half mv²। এই বিন্দুতে বস্তুটার বেগ হলো v বি বিন্দুতে বস্তুটার বেগ হলো v এবার বি বিন্দুতে বস্তুর বেগ যে v এই v এর মানটা কত সেটা আমাদের জানা লাগবে আমরা দেখি কি লেখা যায় এটাতে লেখা যায় হলো হাফ m u স্কয়ার প্লাস 2g h মাইনাস x কিভাবে লিখলেন এটা তোমরা সবাই জানো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh এটা জানো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh এইবার a বিন্দু থেকে বস্তুটা যখন b বিন্দুতে আসলো তখন a বিন্দু থেকে b বিন্দুর যে দূরত্ব সেটা হলো h এর জায়গায় কি লিখতে হবে আমাদের h - x কি লিখতে হবে আর এই জায়গায় আমাদের আদি বেগ হলো u আর এই জায়গায় শেষ বেগ হলো v আদি বেগ u আর এই জায়গায় শেষ বেগ হলো v তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h এর পরিবর্তে আমরা লিখে দিলাম h - x আমাকে বলো এই জায়গায় আদি বেগের মান কত আদি বেগের মান অবশ্যই হবে 0 কেন 0 যখন আমি এই জায়গা থেকে বস্তুটা ছেড়ে দিব এই জায়গায় বস্তুটা ছিল হচ্ছে স্থির কি ছিল স্থির এইজন্য আদি বেগের মান হবে 0 তাহলে যেটা হবে হাফ m ইনটু 2g h - x এই u এর মানটা হয়ে গেল 0 এবার এই 2 আর এই 2 কাটা তাহলে যেটা দাঁড়ায় mg h - x ek এর মান হলো mg h - x আমি এই অঙ্ক করানোর ক্ষেত্রে দুইটা সমীকরণ প্রতিপাদন করে দিলাম তোমরা এর পরে যেটা করবা সেটা হলো সরাসরি লিখবা বিভব শক্তি EP = mgx এই চিত্র আঁকার পরে এই জায়গায় ek = লিখবা সরাসরি mg h - x কি লিখবা আবার রিপিট করে দেই এই ধরনের অঙ্ক যতগুলো থাকবে সবগুলোর ক্ষেত্রে সরাসরি যেটা লিখবা বিভব শক্তি EP = mgx আর গতি শক্তি ek = mg h - x সরাসরি লিখব তারপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব দেখি বাকি অঙ্কটা শেষ করি এইবার তোমরা লিখবা শর্ত মতে EP = ek ঠিক লিখেছি না EP = ek ঠিক লিখেছি না এটা ঠিক হয়নি কেন হয়নি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির দুই ভাগের এক অংশ হবে এটা ছিল আমাদের শর্ত কিন্তু আমি লিখছি EP = ek এটা তো হবে না প্রশ্ন হলো কার সাথে আমরা এই হাফটা গুণ করব সব সময় মনে রাখবা এটা নিয়ে প্রেসার নেওয়া যাবে না
কোন জায়গায় লিখবো এটা নিয়ে যদি মাথা ঘামাই তাহলে হবে না। যার সাথে র থাকবে, যার সাথে র থাকবে তার সাথে এটা গুণ হবে। বলো কার সাথে র আছে? বিভব শক্তি, এখানে র আছে নাই। গতি শক্তি এই জায়গায় র আছে, তাহলে এই জায়গায় হবে হাফ। যার সাথে র থাকবে তার সাথে গুণ করব। যদি বলে 2 ভাগের 1 অংশ তাহলে 2 ভাগের 1 অংশ গুণ করব। যদি বলে 3 গুণ তাহলে 3 গুণ করব। যদি বলে 5 গুণ তাহলে 5 গুণ করব। যা বলবে তাই গুণ করব। কার সাথে? যার সাথে র থাকবে। একটু পরে আমি একই রকমের অঙ্ক দিচ্ছি। এই জায়গায় এইবার আমি মান বসিয়ে দিব। ইপি এর মান ছিল হচ্ছে mgx সমান হাফ, ইকে এর মান হলো mg h মাইনাস x। দেখো mg h মাইনাস x। এবার mg কাটা, তাহলে এই জায়গায় এই 2 এই x এর সাথে গুণ করলে 2x ইকুয়াল টু h মাইনাস x, বা 2x আর এখানে 1x, তাহলে হবে 3x ইকুয়াল টু h। x equal to h by 3, 500 divided by 3, বলো x এর মান কত হয়? এই জায়গায় x এর মান হবে 166.67 মিটার, 166.67 মিটার। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির 2 ভাগের 1 অংশ হবে। এইটা ছিল আমাদের প্রশ্ন। আর উত্তরটা হবে ভূপৃষ্ঠ থেকে 166.67 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতি শক্তির 2 ভাগের 1 অংশ হবে। একই রকম একটা অঙ্ক আমি তোমাদের এই ভ্যালু দিচ্ছি। সবাই লিখো HW 150 মিটার 5 ভাগের 3 অংশ। হুবহু এক অঙ্ক, কোনো পার্থক্য নাই। এবার একটু ঘুরিয়ে আরেকটা অঙ্ক দেই, আমি এটা পরে করিয়ে দিব, মুছে দিলাম। একটি বস্তুকে 100 মিটার উঁচু হতে ছেড়ে দেওয়া ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হবে। একই অঙ্ক, তারপরে আমি এটা তোমাদের একটু করিয়ে দিচ্ছি। এইখানে লিখবা, আমরা জানি বিভব শক্তি EP equal to mgx। একটু আগে যেটা বুঝালাম সরাসরি লিখবো, তারপর লিখবো গতি শক্তি EK equal to mg h minus x শর্ত মতে EP equal to EK। এটা তো শর্ত নাকি? না, গতি শক্তি বিভব শক্তির 4 গুণ। কার সাথে 4 গুণ হবে? বিভব শক্তির সাথে। কার সাথে 4 গুণ হবে? লিখে দিলাম 4 into mgx equal to mg h minus x, 4x equal to h minus x, 5x equal to h, x equal to h by 5,
x equal to 100/5, x is equal to 20 মিটার। এই ধরনের যত অঙ্ক আছে আশা করি তোমরা সবাই পারবা। পারবো, অবশ্যই পারবো। এইবার এটার মধ্যে আরেকটা নিয়ম আছে, এর আগে একটা এক্সাম্পল দেই তোমাদের। একই রকম অঙ্ক, জাস্ট প্র্যাকটিস করবা। এই অঙ্কটাও তোমরা প্র্যাকটিস করবা। এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা একটা নীতি আছে। শক্তির সংরক্ষণশীলতা নীতি, সেটার জন্য আগে সংরক্ষণশীলতা নীতিটা লিখব, তারপরে আমরা ওইটার জন্য একটা অঙ্ক করব। শক্তির শীলতা, শক্তির সংরক্ষণশীলতা কি, সংরক্ষণ করার কথাটার মানে কি সেটা আগে তোমরা বুঝবা। সংরক্ষণ করার কথাটার মানে হচ্ছে রেখে দেওয়া। মনে করো তোমার বাবা অথবা মা তোমার কাছে 100 টাকা দিল, এই 100 টাকা তুমি তোমার কাছে রেখে দিবা। যখনই তোমার বাবা মা তোমার কাছ থেকে 100 টাকা চেয়ে নেবেন, তখন তুমি ওই 100 টাকার নোটটাই দিয়ে দিবা। এটাকে বলা হয় সংরক্ষণ করে রাখা, যেটার একটুও পরিবর্তন হবে না। তো যেই রকম তোমাকে দিয়েছে তুমি ঠিক সেই রকমই দিবা, এটাকে বলা হয় সংরক্ষণ করা। তার মানে এই উদাহরণ থেকে আমরা যেটা বুঝি সেটা হলো সংরক্ষণশীলতা কথার মানে হচ্ছে কোনো পরিবর্তন নাই। এখানে শক্তির ক্ষেত্রেও তাই, শক্তির কোনো সৃষ্টিও নাই, শক্তির কোনো ধ্বংসও নাই। সৃষ্টির শুরু থেকে শক্তির পরিমাণ যা ছিল এখনো শক্তির পরিমাণ তাই আছে। তাহলে কি হয়, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। তাহলে শক্তির সংরক্ষণশীলতার সংজ্ঞাটা তোমরা কি লিখবা? তোমরা যেটা লিখবে, এখন যেটা বলবো সেটা লিখবা। শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মোট শক্তি অপরিবর্তনীয়, এতটুকু লিখবা। যাই হোক, এর মানেটা কি? মনে করো আমরা সূর্য থেকে যে শক্তি পাই, সেই শক্তি আমাদের ভূপৃষ্ঠে আপতিত হওয়ার পরে ভূপৃষ্ঠে তাপ শক্তি হয়। আবার এই তাপ শক্তির মাধ্যমে আরো বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে বিদ্যুৎ শক্তি দিয়ে লাইট জ্বালাই, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ওইখান থেকে আমরা আলো পাই, তাপ পাই। আবার বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা ফ্যান চালাই, ওই ফ্যানের মাধ্যমে আমরা পাই যান্ত্রিক শক্তি, যেটা বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায়। তাহলে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তি সৃষ্টিও করা যায় না, আবার শক্তি ধ্বংসও করা যায় না। আমরা এখন যেটা দেখব সেটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। অর্থাৎ একটা বস্তু নিচের দিকে পড়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা দেখব শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কি না। আগের মতো চিত্রটা, আগের মতো একেবারে সহজ একটা বিষয়। এটা হলো ভূপৃষ্ঠ, ধরলাম বস্তুটা আছে h উচ্চতায়, এটা হলো এ অবস্থান আর এটা হলো বি অবস্থান। আরেকটা অবস্থান আমরা নিতে পারি সি, যেটা হলো একেবারে ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, যেটা হলো ভূপৃষ্ঠে স্পর্শ করার পূর্ব মুহূর্তে।
তাহলে আমরা এ অবস্থান যেটা হলো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, বি অবস্থান ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ধরবো বলো, ধরলাম এক্স, কত উচ্চতায়, তাহলে সি বিন্দুর উচ্চতা কত হবে, 0। সি বিন্দুর উচ্চতা কত হবে, 0। আমরা এখন যেটা করব সেটা হলো এ বি ও সি এই তিনটা অবস্থানে মোট যান্ত্রিক শক্তি সমান থাকে কিনা সেটা পরীক্ষা করব। তোমরা আমি যেভাবে করে দিব সেভাবেই করবা। মনে করি একটি বস্তু এইচ উচ্চতা হতে ছেড়ে দেওয়া হলো, যা ডান পাশের চিত্রে দেখানো হয়েছে। এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি বলো, এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি কত হবে, এটা যদি হয় এইচ তাহলে বিভব শক্তি হবে এমজিএইচ, বিভব শক্তি কত হবে এমজিএইচ। গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হবে 0। কেন 0 হবে, এ বিন্দুতে বস্তুর বেগ হলো 0, এ বিন্দুতে বস্তুর বেগ কত 0, তাহলে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভি এর মান 0 বসালে টোটালটা হয়ে যাবে 0। এবার মোট শক্তি ই এ ইকুয়াল টু ইপি প্লাস ইকে ইকুয়াল টু এমজিএইচ প্লাস 0 ইকুয়াল টু এমজিএইচ। এই বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখব, ই এ ইকুয়াল টু ইপি প্লাস ইকে। কোনো সমস্যা আছে নাই। এইবার যাব আমরা বি বিন্দুর ক্ষেত্রে, এটা মুছে দেই, এই অংশটা মুছে দেই। বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজিএক্স। বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি কত, ইপি ইকুয়াল টু এমজিএক্স। কেন, কারণ ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুর উচ্চতা হলো এক্স, এই জন্য আমরা লিখলাম এমজিএক্স। এবার লিখব গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। বি বিন্দুর ক্ষেত্রে আমাদের বেগের মান হলো ভি, বেগের মান কত, এই জায়গায় হচ্ছে ভি আর এই জায়গায় হলো ইউ, তাহলে এখানে ইউ এর মান হলো 0। যদি ইউ এর মান 0 হয় তাহলে এখান থেকে এখানে আসতে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো h মাইনাস x। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হলো h মাইনাস x। তাহলে এই জায়গায় যেটা হবে হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g h মাইনাস x। আমরা আগে একবার বলেছিলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এখানে h এর মানটা হয়ে যাবে h মাইনাস x, এই ইউটা হয়ে যাবে 0। যদি 0 হয়ে যায়, এটা এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে হয়ে যাবে হাফ এম ইন্টু 2g h মাইনাস x, 2 কাটা, তাহলে mg h মাইনাস x, mg h মাইনাস x। এবার লিখব মোট শক্তি ইবি, বি বিন্দুর মোট শক্তি ইবি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। ইপি এর মান হচ্ছে mgx, এই যে জায়গায় mgx, আর ইকে এর মান হলো mgh মাইনাস x। একটু গুণ করে দাও, mgx প্লাস
mgh মাইনাস mgx, mgx কাটা, ep ইকুয়াল টু mgh। আমরা কিন্তু এ বিন্দুতেও মোট শক্তি পেয়েছিলাম mgh, বি বিন্দুতেও মোট শক্তি পেয়েছি mgh। eb ইকুয়াল টু mgh। একইভাবে আমরা এবার বের করব সি বিন্দুতে মোট শক্তি। এবার লিখব আমরা সি বিন্দুর ক্ষেত্রে পি এর জায়গায় আমি যদি সি বসিয়ে দেই, সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি, বলো সি বিন্দুর ক্ষেত্রে ইপি ইকুয়াল টু mgh ইকুয়াল টু 0। কেন লিখলাম? সি বিন্দুতে h এর মান কত? 0। সি বিন্দুতে কোন উচ্চতা আছে কি? নাই। এজন্য mgh এখানে h এর মান 0 বসালে দুটোটা হয়ে যাবে 0। আর এই বিন্দুতে যদি আমরা গতি শক্তি বের করতে চাই, তাহলে দেখো এই বিন্দু থেকে কতটুকু নিচে নামবে? এখানে h উচ্চতা নিচে নামবে। আর তখন আমরা যেটা ব্যবহার করব হাফ m u স্কয়ার প্লাস 2gh। এই বিন্দু থেকে যতটুকু নিচে নামবে সেই উচ্চতাটাই আমরা ব্যবহার করব। এই জায়গায় উচ্চতাটা হলো h, উচ্চতাটা কত? আর এই জায়গায় আদি বেগ হলো 0। যদি এটা 0 হয় তাহলে হবে 2gh, 2 কাটা, এটা হবে mgh। তাহলে এই জায়গায় e কে এর মান হলো mgh। মোট শক্তি EC equal to EP plus EK, 0 plus mgh equal to mgh। যেহেতু EA equal to EB equal to EC, সুতরাং পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। তাহলে আমরা সিদ্ধান্ত দিয়ে দিলাম, যেহেতু EA সমান EB, অর্থাৎ এ বিন্দুর মোট শক্তি সমান বি বিন্দুর মোট শক্তি সমান সি বিন্দুর মোট শক্তি, তাই পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। তোমাদের সবাইকে অবশ্যই আমি এখন যেটা দেখাইলাম শক্তির সংরক্ষণশীলতা, এটা সম্পূর্ণটা পারতে হবে। টেস্ট পেপারের মধ্যে দেখলেই তোমরা বুঝতে পারবে, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসে। এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে একটা প্রশ্ন কমন পড়ে যাইতে পারে। আর এই কারণে এখন যা বুঝাইলাম সেটা যদি না বুঝতে পারো বারবার দেখবা, তারপরেও যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে আর এই ক্লাসটা দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবা। সবাইকে সালাম জানিয়ে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।